নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল মায়ের সাথে একটু বাজারে চলে এসেছি, কিন্তু বাজারে না গিয়ে সোজা চলে এসেছি পোস্ট অফিস মোড়ের কাছে। আসলে বাজার বারগুলোতে পোস্ট অফিস মোড়ের কাছে প্রচুর ফুল গাছের দোকান আসে, তবে এখানে এসে দেখি ফুল গাছ তো বিস্তর রয়েছে, কিন্তু এত পরিমাণে দাম যে এখান থেকে ফুল গাছ কেনার কথা আর ভাবতেই পারছি না। তবে একটা নতুন গাছ দেখতে পেলাম। চন্দন জবা আমরা এমনি জানি 5টা পাপড়ি হয়, তবে এখানে যে চন্দন জবাটা দেখলাম সেটা থোকা জবার মতন। যাই হোক, চলুন, কিনতে পারবো না তো কি হয়েছে, গাছগুলো দেখতে তো ক্ষতি নেই। এই দেখুন, এখানে যে চন্দ্রমল্লিকার গাছগুলো রয়েছে এইগুলোই বলছে 50 টাকা করে। একটা সময় 10 টাকা দিলে এক গোছা গাঁদা চারা, চন্দ্রমল্লিকার চারা এগুলো সব পাওয়া যেত। তবে কি আর করা যাবে বলুন, পরপর জিনিসপত্রের দাম বাড়ছে, সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। আর তাছাড়া ফুল ফোটানো বা কুঁড়ি ধরা গাছগুলোতে একটু বেশি নেয় বরাবর। এখন দেখি বেশিরভাগ বাড়িগুলোতে অ্যালামন্ডা গাছ একটা করে লাগানো থাকে, আমাদের বাড়িতেও রয়েছে। তবে অ্যালামন্ডা গাছের আবার অনেক ভ্যারাইটিও আছে। বেশিরভাগ হলুদ রঙের অ্যালামন্ডাটাই দেখা যায়, তবে সেটা ছাড়াও সাদা, লাল, গোলাপি এগুলোও রয়েছে। আর এখানে একটা লাল রঙের অ্যালামন্ডা দেখে দাম জিজ্ঞাসা করেছিলাম, তবে 300 টাকা দাম শুনে আমার তো চক্ষু চড়ক গাছ। আর একটু অন্য জাতের জবাগুলোরও দাম জিজ্ঞাসা করলাম, জবা গাছগুলো 100 টাকা করে বলেছিল। তাই এখানে আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাজারের দিকে হাঁটা দিলাম। আর একটু আগেই আপনাদের বললাম ওই দিন বাজার বার ছিল, তাই বাজারেও যেখানে সেখানে ফুলের চারা এসেছিল। শীতকালীন বিভিন্ন ফুল গাছের চারা এখানে ছিল, তো এখান থেকেই 5 টাকা 10 টাকা করে কয়েকটা গাঁদা চারা নিয়েছিলাম। তিনটা নিয়ে নাও। ব্যাস, চলুন, এবার টুকটাক সবজি বাজারও হয়ে গেছে, কয়েকটা ফুলের চারাও নিয়ে নিয়েছি। এরপর বাড়ি ফিরে সোজা চলে এলাম ছাদে। আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভাতের ফ্যানটা আমি ফেলে দিই না, এখন জমিয়ে রেখে পরের দিন ফুল গাছগুলোতে দিয়ে দিই। চলুন, আজকেও এরকম কতগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেদিন এক মুঠো ভাত থেকে গিয়েছিল আর আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর আমার মনেও ছিল না। আর আজকে সে জিনিসটা চোখে পড়তে মা বলল এটাতে একটু জল মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিতে। তো আমি এখন সেই পান্তার জল আর সেই পান্তা ভাতগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। তেমন কিছুই নয়, জাস্ট টবের সাইড থেকে মাটিগুলো একটু সরিয়ে সরিয়ে দিয়ে দিলে হবে। শীতের সময়টা জবা গাছগুলোতে খুব একটা বেশি ফুল পাওয়া যায় না, তবে এই ধরনের ঘরোয়া জিনিসগুলো যদি গাছে দেওয়া যায় তাহলে পুজোর জন্য 2-1টা ফুল কিন্তু শীতকালেও পাওয়া যায়। দেখুন, প্রতিদিন যে আমাদের বাড়িতে চা হয়, সেই চাটা করার সময় দুধ চিনি দেওয়ার আগে চাটা ফুটিয়ে লিকারগুলো ছেঁকে এইভাবে জমিয়ে রেখে দিই। আর বাড়িতে যখনই ডিম রান্না হয়, ডিমের খোলাগুলোকেও ফেলে দিই না, চায়ের পাতার সাথে এভাবেই জমিয়ে রেখে দিই। তবে এই চায়ের পাতা আর ডিম খোলার ব্যাপারটা আপনাদের সাথে আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এখন মা এখানে একটা বস্তার উপরে চা পাতা আর ডিম খোলাগুলোকে একসাথে ভেঙে ভেঙে গুঁড়ো করে করে বস্তার উপরে মেলে দিচ্ছে। আর সঙ্গে কয়েকটা চিনি কলার খোসাও ছিল, সেগুলোও মা বললো এখানে রোদে দিয়ে দিতে। তবে শুধু চিনি কলা নয়, যে কোনো কলার খোসা যদি এভাবে রোদে দিয়ে শুকিয়ে গুঁড়ো করে গাছগুলোতে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের পক্ষে খুব ভালো হয়। ফলের গাছ তো বটেই, তবে ফুল গাছের গোড়ায় যদি এই জিনিসগুলো দেওয়া যায় তাহলে ফুলের সিজন না থাকলেও অনেক সময় গাছে ফুল ধরে, আর গাছটাও অনেক ভালো থাকে, অনেক হেলদি হয়। তবে এখানে একটা থালায় কাঁচা তেঁতুলগুলো চিড়ে শুকোতে দেওয়া আছে, সেগুলো কিন্তু গাছে দেওয়ার জন্য নয়। সেগুলো মা যে কেন রোদে দিয়েছে সেটা আমিও জানি না, সেটা পরে না হয় মার কাছ থেকে জেনে নেব। আগের ভিডিওটাতে আপনাদের বলেছিলাম পেঁয়াজ রসুনের খোসা দিয়ে কিভাবে আমি ফার্টিলাইজার বানিয়েছিলাম। এবার ফার্টিলাইজার তো বানানো হয়ে গেল, থেকে যাওয়া পেঁয়াজ রসুনের খোসাটা বা এমনিতেও যে সবজির খোসা প্রত্যেকদিন আমাদের বাড়িতে জমা হয়, সেগুলো নিয়ে কি করি চলুন দেখে নিই। নিচে পাতা আছে, তারপর অনেক খোসা দিচ্ছি। সব ফেলে দিয়েছো নিয়েতে? এই যে নিচে পাতা খড়গুলো দিয়ে দিয়েছো? এই হলো জল দিয়ে
গাছের ঝরে পড়া শুকনো পাতা বা সবজির খোসা প্রথমে একটা বালতির ভিতরে রেখে দিয়ে তার সঙ্গে কিছুটা খড় এবং তার ওপর থেকে মাটি দিয়ে লেয়ারিং করা হয়েছে এবং এই লেয়ারটা একবার নয় 2-3 বার করে দেওয়া হয়েছে আর ওপর থেকে একটু জল ছিটিয়ে রাখা হয়েছে। এবার এই বালতিটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে আর মাঝে মধ্যে ঢাকা খুলে মাটিটা একবার ওপর নিচ করে নাড়াচাড়া করে নিতে হবে। বাজার থেকে কোনো কেনা জিনিস ছাড়াই বাড়িতে সুন্দরভাবে এই কম্পোস্টটা বানানো যায় আর গাছের সার হিসেবে টবের মাটিতে ব্যবহার করা যেতে পারে। আর এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ রসুনের খোসা রেখেছিলাম যেগুলো দিয়ে আমি ফার্টিলাইজার বানিয়েছিলাম, তো সেই থেকে যাওয়া জিনিসগুলো আমি এখানে বালতির ভেতরে ঢেলে দিচ্ছি। এইভাবে 1-1.5 মাস রেখে দেওয়ার পরে এই বালতির মধ্যেই খুব সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে। আর সারটা তৈরি হয়ে যাওয়ার পরে কিভাবে ব্যবহার করব সেটার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।